তোর পারফরমেন্স আছে, আর 10 মিনিট পরেই দৌড়ে যা সামনে। অদিতি লজ্জায় পড়ে গেল। এভাবেও একটা বাইরের ছেলের দিকে চেয়েছিল এতটা সময়। ছি, ভাবতেই গায়ে কাটা দিল যেন। অদিতি মুখটা অপরাধ বোধে লুকিয়ে ফেলল। গিটার দেখিয়ে বলল, এটা দিয়ে আসি আমি, তুমি এখানে অপেক্ষা করো প্লিজ। দ্রুত যা। তানিয়া তারা দেখালো। অদিতি শাড়ির কুচি এক হাতে সামলে অপর হাতে গিটার নিয়ে এগিয়ে গেল ধ্রুবর দিকে। যতই ধ্রুবর দিকে এক পা এগোচ্ছে ওর বুকের ধুকপুকানি ততই বাড়ছে, যেন হৃৎপিণ্ড ফেটে বেরিয়ে আসবে এখনই। ওর মনের মধ্যে যেন ভয়াবহ ঝড় বইছে, যে কোনো মুহূর্তেও এখানে এই অবস্থাতে লুটিয়ে যাবে। অদিতি নিজেকে সামলাতে পারছে না আজ। ধ্রুবকে যতবার দেখছে অন্যমনস্ক হয়ে যাচ্ছে শুধু। অদিতি তবুও নিজেকে শক্ত করে এগিয়ে গেল, ধ্রুবর পেছনে দাঁড়িয়ে ডাকলো, শুনুন। অদিতির গলা কাঁপছিল। ধ্রুবর কথা বলার মধ্যে ফিরে তাকালো। নীল শাড়ি পরা অদিতিকে আপাতমস্তক দেখে ওর চোখ হঠাৎ করে ছানা বড়া হয়ে গেল। বুকটা যেন ধক করে উঠল। ধ্রুব তবুও নিজেকে সামলে গলার স্বর স্বাভাবিক রেখে বলল, বলো। অদিতি গিটার বাড়িয়ে দিল। ধ্রুব সেটা দেখে গিটার নিতে নিতে বলল, ঠিক করে ফেলেছো? ধ্রুব যদি খেয়াল করতো দেখতো অদিতির হাতও কাঁপছিল। ধ্রুব সেটা লক্ষ্য করেনি। তখন ও গিটার কাঁধে ঝুলিয়ে নিল। নিজের দিকে আর চোখে একবার চেয়ে তারপর আবার অদিতির দিকে তাকালো। অদিতি কি ওকে লক্ষ্য করেনি? ধ্রুব ইয়ামিন আজ কালো কুর্তা পড়েছে। এতক্ষণে হাজারটা প্রশংসা শোনা শেষ ওর। সবাই বলেছে ধ্রুবকে নাকি আজ মারাত্মক লাগছে, অথচ অদিতি ওকে খেয়ালই করেনি। হঠাৎ করে যেন ভীষণ আফসোস হলো ধ্রুবর। অদিতি দাঁড়িয়ে আছে দেখে ধ্রুব নিজের হীনমন্যতা লুকিয়ে নিচু স্বরে জিজ্ঞাসা করলো, কিছু বলতে চাও অদিতি? অদিতি মাথা তুলে তাকালো। দুজনের চোখে চোখ পড়ল। আজ দুজনার মনই বেইমানি করছে বারবার। একে অপরকে দেখলেই অসভ্য হয়ে যাচ্ছে শুধু। শুরুতে অদিতি বহু কষ্টে চোখ ফেরালেও ধ্রুব নেশালো চোখ দুটো থেকে। মাথা ঝাঁকিয়ে উত্তর দিল, কিছু বলার নেই, আসি আমি। অদিতি ছুটে পালিয়ে এলো সেখান থেকে। ধ্রুব আহাম্মক হয়ে চেয়ে রইল ওর যাওয়ার দিকে। একটা সময় নিজেই নিজের দিকে চেয়ে বিড়বিড় করলো, ওকে আমাকে লক্ষ্যই করলো না। আয়োজিত সেই রাতে অতশত মানুষের সামনে বারবার অদিতির চোখ পড়ে যাচ্ছিল ধ্রুবর উপর। ধ্রুব হাঁটছে ব্যস্ত ভীষণ আজ। বারবার ওকে অর্ডার দিচ্ছে। সবকিছু কেমন অধৈর্যের মতো দেখে যাচ্ছে অদিতি। মাঝে মধ্যে ধ্রুব নিজেও এদিকে তাকালে সঙ্গে সঙ্গে চোরের মতো চোখ সরিয়ে মুখ লুকিয়ে ফেলে। ধ্রুব তখন মাথাটা একটু নিচু করে মৃদু হেসে আবারও কোনা চোখে চায়। ম্যাডামের নজরে পড়েছে তাহলে সে। প্রধান অতিথির আসনে যখন ধ্রুবর বাবা এসে বসলেন, দেখা গেল ধ্রুব তখন চোখ মুখ কুচকে সে জায়গা থেকে সরে এসেছে। ধ্রুবর বাবাকে নিয়ে স্যাররা নানা ভালো কথা শোনাচ্ছিল সবাইকে। ছেলে হয়েও সেদিকে ওর একটুও মন নেই। ও নিজের মতো করে সবকিছু থেকে অনেকটা দূরে এসে সিগারেট ধরালো। হঠাৎ করে মেয়ে কাউকে কেসে ওঠার শব্দে ধ্রুব সিগারেট মুখে ধরিয়ে পাশে তাকালো। অদিতি মুখে হাত চেপে কাশছে। আশেপাশে সিগারেটের ঘন ঘূর্ণায়মান ধোঁয়া। ধ্রুব থতমত খেয়ে সিগারেট ফেলে দিল। জুতা দিয়ে সিগারেট পিষে নিয়ে হাত দিয়ে এলোমেলো ভঙ্গিতে ধোঁয়া কাটানোর চেষ্টা করলো কিছুক্ষণ। ও সরতে সরতে কখন এসে অদিতির পাশে দাঁড়িয়েছে খেয়ালই ছিল না ওসব। কিছুক্ষণ পর অদিতির কাশি কিছুটা থামলো। ধ্রুব অপরাধী ভঙ্গিতে কিছুটা এগিয়ে এসে বলল, ঠিক আছে তুমি? অদিতি মুখ থেকে হাত নামালো। কানের পেছনে বেবি হেয়ার গুছতে গুছতে নম্র গলায় বলল, হ্যাঁ। ধ্রুব শুনে আর দ্বিতীয়বার তাকালো না অদিতির দিকে। চোখ সরিয়ে নিল। স্টেজে পারফরমেন্স চলছে। বুকে হাত আড়াআড়ি ভাঁজ করে সেটাই দেখতে লাগলো। অদিতির পাশে দাঁড়িয়ে দেখছে তখনও ধ্রুবকে। ধ্রুবর পাশে দাঁড়িয়ে ওকে দেখার জন্য অদিতির হৃদয় নেশা কাজ করছে যেন। মস্তিষ্ক বলছে, ফেসে যাবে অদিতি, আগাস না ওদিকে, দয়া করে আগাস না। কিন্তু ওর মন যেন আজ ভুল করতে উঠে পড়ে লেগেছে। এই যে ধ্রুবকে বারবার দেখা, ওর প্রতি হঠাৎ করেই ফল করা, এসব কিছু অদিতির অনিচ্ছাকৃত। তবুও অদিতি ফেসেছে, কিন্তু ও তো ফাঁসতে চায়নি। তবুও কেন? অদিতি নিজেকে আটকালো, লাগাম টানলো নিজের এলোমেলো নিষিদ্ধ ভাবনাগুলো। কথা বলল না, দাঁড়ালো না। ধ্রুবর পাশে চলে এলো ওখান থেকে। ওর পারফরমেন্সের জন্য ডাক এসেছে। ততক্ষণে ধ্রুব সেখানেই দাঁড়িয়ে রইল। দূরে দাঁড়িয়ে থেকে দেখছে অদিতি স্টেজে উঠছে। ধ্রুবর হঠাৎ কি মনে পড়লো, ওপাশ থেকে হাত উঁচিয়ে একজনকে ডাকলো। ওই নীরব, এদিকে আয়। নীরব কোকের গ্লাস নিয়ে ছুটছিল। ধ্রুব ডাকতেই তড়িঘড়ি করে এগিয়ে এসে একশ্বাসে বলে উঠল, কি ধ্রুব ভাই, কোক খাবেন? এই নিন। ধ্রুব একটা ক্যান নিল। সেটা চিপি খুলতে খুলতে নির্বিকার গলায় বলল, তোদের ভাবি পারফর্ম করছে, কেউ যেন ছবি বা ভিডিওস না তোলে, সেদিকে খেয়াল রাখ। ভাবি? নীরব অবাক হয়ে স্টেজের দিকে তাকালো। অদিতি সেখানে জড়সড় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। নীরব এবার দাঁত বের করে হাসলো, বলল, ওকে ভাই, কাজ হয়ে গেছে, ভাবো। নীরব আবার দৌড়ে গেল ভিড়ের মধ্যে। ধ্রুব বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে তখনও স্থির ভঙ্গিতে দেখছে নীল শাড়ি পরে দাঁড়িয়ে থাকা অদিতি হায়াতকে। অদিতি মাইক হাতে গান গাইছিল চোখ বুজে।
গান গাওয়া শেষ করতে সবাই একসঙ্গে করজোরে হাততালি দিয়ে উঠল। মেয়েটা যেন লজ্জায় পড়ে গেল। এসব অনুপ্রেরণা, হাততালি সবকিছুই ওর জন্য বড্ড নতুন। তবে এই নতুন অনুভূতিগুলোর দারুণ লাগছে। অদিতি লাজুক হেসে সবার দিকে তাকিয়ে হেসে নিচে নেমে এলো। অদিতি নিচে নামতেই একজন প্রফেসর এগিয়ে এলেন। অদিতি লিসেন, অদিতি ডাক শুনে এগিয়ে গেল। প্রফেসর বললেন, বিরিয়ানির প্যাকেট 10টা কম পড়েছে, রেস্টুরেন্ট থেকে এনে দিতে পারবে? অদিতি অবাক হয়ে বলল, স্যার আমি একা? কাউকে লাগবে? ওকে বলছি। এই ইমন, ইমন পাশ দিয়ে যাচ্ছিল ধ্রুবর কাছে। প্রফেসরের ডাক শুনেও কিছুটা বিরক্ত হলো, যেন তবুও মুখে হাসি বের করে এগুলো। জি স্যার। অদিতির সঙ্গে যাও, রেস্টুরেন্ট থেকে আরো 10 প্যাকেট বিরিয়ানি লাগবে, দুজন মিলে নিয়ে আসো। ইমনের অদিতির দিকে তাকালো বিরক্ত হয়ে। পরপর ওর চোখ মুখ হঠাৎ করে যেন উজ্জ্বল হয়ে এলো। ও অদিতির দিকে বাঁকা চোখে দুষ্টু ভঙ্গিতে তাকালে অদিতি কেসে উঠে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। ইমন প্রফেসরের দিকে তাকিয়ে হেসে বলল, স্যার কিন্তু ধ্রুব তো ওদিকেই যাচ্ছে, ওরে বলি। প্রফেসর ধ্রুব যাবে শুনে যেন আকাশ থেকে পড়লেন। চশমা নাকের ডগা থেকে আঙ্গুল দিয়ে ঠেলে তুলে থমথমে গলায় বললেন, তোমাদের ধ্রুব ভাই যাবে? এ কি শুনছি আমি? ইমন দ্রুত বলল, 100% যাবে স্যার। আমি বন্ধু হয়ে ওকে অর্ডার দিব এখন। ও না গেলে আজকেই আমাদের বন্ধুত্বের এখানেই টাটা বাই বাই হয়ে যাবে। মার্ক মাই ওয়ার্ড স্যার। প্রফেসর ইমনের কথায় খুব একটা পুলকিত হলেন বলে মনে হলো না। তিনি দায়সারা ভাবে অদিতির দিকে একবার চেয়ে আবার ইমনের দিকে তাকালেন। ধ্রুবর যাওয়ার কথা এক বিন্দুও পাত্তা না দেওয়ার ভান করে বলল, যাও দেখো সে রাজি হয় কিনা। মন্ত্রীর ছেলেকে তো আমার কিছু বলার সাধ্য নেই। সে রাজা, আমরা তো প্রজা মাত্র। যাও বলো এখন। আমার কাজ ঠিক মতো হলেই আমি খুশি। ইমন মাথা নিচু করে সালাম দিল। প্রফেসর চলে গেলেন। ধ্রুব যাবে শুনে অদিতি কোণঠাসা হয়ে দাঁড়িয়েছিল ইমনের সামনে। ইমন ধ্রুবকে ডাকলো। এই যে আমাদের ধ্রুব, আসুন তো এদিকে। ইমনের কণ্ঠ ফুরফুরে, মেজাজ ভীষণ আমেজে আছে মনে হচ্ছে। যেন দুজন মানব মানবীর মধ্যে প্রেম করিয়ে দেওয়ার মতো মহৎ কাজ করতে পেরে সে অত্যন্ত গর্বিত। ধ্রুব ইমনের এভাবে ন্যাকামো করে ডাকাতে বড্ড বিরক্ত হয়ে তাকালো। ভ্রু কুঁচকে এগিয়ে এসে দাঁড়ালো ইমনের পাশে। পাশে অদিতি দাঁড়িয়েছে। ধ্রুব ওর দিকে একবার চেয়ে ইমনকে বলল, সবার সামনে ন্যাকামো না করলে চলে না তোর? ইমন দাঁত কেলিয়ে হেসে অলক্ষে অদিতিকে ইশারা করে বলল, ওর কানের কাছে ফিসফিস করে বলল, তোর প্রেমের জন্য রাস্তা ক্লিয়ার করছি বেড়া। অদিতি রেস্টুরেন্টে যাবে বিরিয়ানির প্যাকেট আনতে, তুই ওরে কোম্পানি দিবি। ধ্রুব কান সরিয়ে ফেললো ইমনের কাছ থেকে। অদিতির দিকে ভ্রু বাঁকিয়ে চেয়ে বলল, তুমি রেস্টুরেন্টে যাচ্ছ? অদিতি ঢোক গিলে আস্তে করে মাথা নাড়ল। জি। ধ্রুব ইমনের দিকে তাকাতে ইমন চোখ টিপল। রাস্তা ক্লিয়ার। ধ্রুব ইমনের এমন অদ্ভুত রকম ন্যাকামো দেখে চোখ উল্টে ফেলে হতাশ শ্বাস ছাড়ে। তারপর নিজেও ন্যাকামো চূড়ান্তে গিয়ে অদিতিকে শুনিয়ে শুনিয়ে বলল, তো তুই জানা, আমাকে টানছিস কেন এখানে? অদিতি অবাক হলো। ধ্রুব কি ওর সঙ্গ চাইছে না? ওর বুকটা মুচড়ে উঠল হঠাৎ যেন। ইমন ধ্রুবর হঠাৎ বদলে যাওয়া দেখে যার পর নাই অবাক হলো, বলল, তুই যাবি না? ধ্রুব ভ্রু বাঁকালো, ইশারা করলো কিছু। ইমন সঙ্গে সঙ্গে শুধরে গিয়ে বলল, না রে, আমার কাজ আছে। ওই গেইটের দিকে নজর দিতে হবে এখন। ফুল বেলুন নাকি কে যেন ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে, প্রফেসর থাকতে বলেছে। ধ্রুব ইমন অদিতির আড়ালে একে অন্যের দিকে চেয়ে হেসে উঠল নিঃশব্দে। ইমন এটা বলার পরপরই দৌড় লাগালো সামনে। ও যেতেই ধ্রুব ওর ডান হাতটা জেন্টলম্যানের মতো সামনে এগিয়ে ইশারা করে বলল, লেডিস ফার্স্ট। অদিতি ধ্রুবর হাতটা দেখলো, যা ধ্রুব রাস্তার দিকে ইশারা করে আছে। অদিতি মনে মনে আরো একবার ভীষণ মুগ্ধ হলো। ও মৃদু হেসে আবার দ্রুত হাসি লুকিয়ে ফেলে এগিয়ে গেল সামনে। ধ্রুব হাত আবারও সরিয়ে নিয়ে পেছন পেছন হাঁটছে। রেস্টুরেন্টের পাশেই যেহেতু ওরা হাঁটছে দুজন ফুটপাত ধরে। অদিতি বারবার এদিক ওদিক তাকাচ্ছে, কেউ কি ওদের দেখছে? ধ্রুব হয়তো সেটা লক্ষ্য করলো। ও সামনের রাস্তার দিকে চেয়েই হেঁটে হেঁটে বলে উঠল, তুমি কেন সেলিব্রিটি নাও যে সব জায়গায় মানুষ তোমার ছবি তোলার জন্য ডেসপারেট হয়ে থাকে? ধ্রুবর আচমকা বলা কথায় চমকে উঠল অদিতি। লজ্জায় পড়ে গিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বেবি হেয়ারগুলো কানের পেছনে গুছতে গুছতে নিচু গলায় বলল, তেমনটা নয়, আমি তো এমনি। বাবাকে অনেক ভয় পাও, রাইট? ধ্রুবর নির্বিকার গলা। অদিতি অবাক হলো। ধ্রুবর ফ্যামিলি সম্পর্কে সব কিভাবে জানে? অদিতি ধ্রুবর দিকে অবাক চোখে চেয়েছিল। ধ্রুব সেটা বুঝতে পেরেছে হয়তো। অদিতির দিকে তাকালো এতক্ষণে, বলল, অবাক হওয়ার কিছুই নেই। যেদিন গুজব শুনে কেঁদে কেঁদে আমার কাছে এসেছিলে সেদিনই বুঝেছিলাম। অদিতি এবার মৃদু হাসলো। হাঁটতে হাঁটতে আনমনা হয়ে জবাব দিল, আমার ব্যবহারগুলো হয়তো মানানসই নয় সব জায়গায়,
বারবার আপনাদের অপ্রস্তুত করেছি আমি, কিন্তু এই ব্যবহারগুলো আমার ইচ্ছাকৃত নয়। আমি ঢাকা শহরের সঙ্গে এখনো ফিট হতে পারিনি সম্ভবত। ঢাকা শহর নাকি বয়েজদের সঙ্গে? ধ্রুবর গম্ভীর কণ্ঠ। অদিতি থামল, কি বলবে ভেবে পেল না বোধহয়। ও লজ্জিত ভঙ্গিতে শাড়ির কুচি সামলে নিতে নিতে বলল, হয়তো ওটাই। অদিতিকে না বোঝালেও ধ্রুব মনে মনে ভীষণ স্বস্তি পেল। ওর মতোই ওর গার্লফ্রেন্ডও একই আচরণ বৈশিষ্ট্যের হবে। ধ্রুব ইয়ামিন এত পপুলার হওয়া সত্ত্বেও নিজের হীনমন্যতা নিজেই নিজেকে ছোট করে দেখার জন্য আজ অব্দি কোনো মেয়ের কাছে ঘেঁষেনি। ওর গার্লফ্রেন্ডও হবে তেমনি। বাবার ভয়ে আজ অব্দিও কোনো ছেলের পাশে ঘেঁষেনি। ধ্রুব নিজেই নিজেকে খুশি হয়ে মনে মনে বাহবা দিল। হীরা জুটিয়েছে ও নিজের জন্যে। ধ্রুব রেস্টুরেন্টের দরজা খুলে অদিতিকে ইশারা করলেও আগে ঢোকার জন্যে। ও ধ্রুবর চোখে একবার চেয়ে দেখল ধ্রুব হাত দিয়ে দরজা খুলে রেখে চোখের ইশারায় অদিতিকে আগে ঢোকার জন্য ইশারা করছে। মনে মনে ও মুগ্ধ হলো আরেকবারের মতো। ধ্রুবর থেকে চোখ সরিয়ে ভেতরে ঢুকলো ধ্রুব। তারপর দরজা ঠেলে অদিতির পেছন পেছন রেস্টুরেন্টে ঢুকলো। সেখানে অদিতির কিছুই করা লাগলো না। ধ্রুব নিজেই পেমেন্ট করে বিরিয়ানির প্যাকেটগুলো দুটো বড় পলিথিনে নিয়ে নিল। অদিতির ক্যারি করতে চেয়েছিল ব্যাগ। ধ্রুব মানা করে বসেছে। অগত্যা অদিতি থেমেছে। এবার দরজা খোলার সময় ধ্রুব দাঁড়িয়ে পড়ল, ওর হাত দুটো বাঁধা পলিথিন হাতে। ধ্রুব কাচুমাচু ভঙ্গিতে অদিতির দিকে তাকালো। অদিতি হেসে উঠল নিঃশব্দে। রাজার বড়াই এখানেই শেষ তবে? অদিতি আলগোছে এগিয়ে গিয়ে নিজেই দরজা খুলে দিল। তারপর ইশারা করলো ধ্রুবকে আগে যেতে। ধ্রুব এগিয়ে গেল আগে। অদিতি দরজা আটকে পিছনে পিছনে এগোলো। ধ্রুব একা একা এত কিছু বইছে এভাবে অদিতির কেমন একটা লাগছে। ও তাই আবারও জোর করলো, পলিথিন আমার কাছে একটা দিন। দুটো একা সামলাচ্ছেন আপনি। ধ্রুব হাঁটার মধ্যে নিজের মতো করে জবাব দিল। মেয়েরা ব্যাগ ক্যারি করে কেন? ওসব আমাদের কাজ। অদিতি হেসে উঠল, যেন কৌতুক শুনছে। ও যেহেতু ধ্রুবর পেছনে হাঁটছে তাই ধ্রুব দেখতে পেল না ওর হাসি। অদিতি কৌতুক ভরা হাসি ঠোঁটে টেনে রেখে হাঁটতে হাঁটতে বলল, ছেলে মেয়েদের এই নিয়ম কি কোথাও লেখা আছে? ধ্রুব হাঁটতে হাঁটতে জবাব দিল, ওগুলো আমার ভাবনা। আমি আমার মাকে কখনো ব্যাগ ক্যারি করতে দেখিনি। আমি না হয় উনি বইতেন। উনি? অদিতি চিনতে পারল না। ধ্রুব এবার হাঁটার গতি কিছুটা কমালো। গম্ভীর স্বরে ছোট্ট করে জবাব দিল, মাই বায়োলজিক্যাল ফাদার। অদিতি অবাক হলো। হয়তো বুঝতে পেরেছে ধ্রুব কোনো কারণে তার মন্ত্রী বাবার প্রতি অসন্তুষ্ট। এই সেন্সিটিভ ব্যাপারে গভীরে যাওয়া ঠিক হবে না, তাই এ ব্যাপারে তেমন কথা বাড়ালো না। ওরা প্রায় চলেই এসেছে ভার্সিটির কাছে। ভার্সিটি এরিয়ায় আসতে এ ধ্রুবকে এও সালাম দিতে শুরু করেছে। ধ্রুব ওদের দিকে একবার চেয়ে চোখ সরিয়ে নিচ্ছে। অদিতি দেখছে আশেপাশের মানুষ ওকে ধ্রুবর সঙ্গে দেখে বাঁকা নজরে দেখছে। এতক্ষণে কোনো এক অজানা কারণে স্বাভাবিক থাকলো, এবার যেন অদিতির হুঁশ ফিরল। ও নিজের মাথায় শাড়ির আঁচল তুলে নিল দ্রুত। মুখ আঁচলের এক কোণায় লুকিয়েও নিল। ধ্রুব বিরিয়ানির পলিথিন বেঞ্চের উপর রাখতে রাখতে কেন যেন অলক্ষ্যে অদিতির দিকে তাকালো। অদিতি তখন শাড়ির আঁচল মাথায় তুলে ইতিউতি দেখছিল। ধ্রুব থমকে গেল, যেন অবাক হয়ে শাড়ির আঁচল মাথায় তুলে রাখা অদিতির দিকে চেয়ে রইল হা হয়ে। নীল শাড়িতে আঁচল মাথায় তোলা অবস্থায় সম্পূর্ণ বউ বউ দেখাচ্ছিল ওকে তখন। ধ্রুব সামনাসামনি অদিতির এমন মারাত্মক রূপ কখনোই দেখেনি। সবসময় ঢিলে সালোয়ার কামিজে ঢেকে থাকা অদিতির এমন ভুবন মোহিনী সৌন্দর্যে থমকে রইল যেন ধ্রুব। অদিতি চলে যাবে কিনা ভাবছিল তখন। এখনও কাজ বাকি। প্যাকেটগুলো ওদেরই সার্ভ করতে হবে। একটা মানুষ শুরু থেকে এত কাজ করছে, তাকে এভাবে অর্ধেক কাজের মধ্যে রেখে চলে যাওয়াটাও তো অনুচিত। তাইও সেভাবেই দাঁড়িয়ে রইল, অথচ ভয় এখনও কাটেনি ওর। বারবার এদিক ওদিক তাকাচ্ছে সবাই। যেতে যেতে একবার হলেও ধ্রুব অদিতির দিকে চোখ যাচ্ছিল। অদিতি সেটা বুঝতে পারছে। মূলত এই জন্যেই অদিতি আরও কোণঠাসা হয়ে গেছে। ধ্রুবর এসবে মনোযোগ নেই। ওর সম্পূর্ণ ধ্যান ধারণা অদিতি সরলতায় ঘেরা মুখের উপর এসে আটকে গেছে। আচমকা ধ্রুব এক অদ্ভুত কাজ করে বসলো। অদিতির চোখের দিকে চেয়ে নিজের মতো করে স্প্যানিশ ভাষায় বলে বসলো, এরেস মে এনামোরাদা মি আমোর। এ কি বলছে ও? ধ্রুব কথাটা বলে নিজেই থতমত বনে গেল। ওর মস্তিষ্ক যেন এবার সচল হলো। অদিতি কথাটা শুনে ফেলেছে। ও ভ্রুকুচকে ধ্রুবর দিকে চেয়ে বলে উঠল, জি? কিছু না। ধ্রুব অদিতির দিকে পিঠ দেখিয়ে তড়িঘড়ি করে পলিথিন থেকে প্যাকেটগুলো বের করা শুরু করেছে। অথচ অদিতি বুঝতে পেরেছে ধ্রুব কিছু একটা বলেছে ওকে, চাইনিজ ভাষায় কি যেন। ধ্রুবকে তাড়াহুড়ো করে কাজ করতে দেখে ও আর সেটা নিয়ে ঘাটালো না, কাজে হাত লাগালো ধ্রুবর সঙ্গে। ওদিকে দূর থেকে সৌরভ, ইয়ামিন, ধ্রুব অদিতির দিকে চেয়ে আছেন মুগ্ধ দৃষ্টিতে। ওরা কাজ করছে, একে অপরের এতটা কাছে থাকছে। এসব কিছুই সৌরভের চক্ষু শীতল করছে যেন। উনি একসময় পাশে থাকা সেক্রেটারিকে জিজ্ঞাসা করলেন, এটাই কি ওই মেয়ে? জি স্যার। মেয়েটার বাড়ি নাম ধাম বের করো। আমি চাইছি দ্রুতই বিয়ের প্রস্তাব নিয়ে যেতে মেয়েটার বাড়িতে। ধ্রুবকে এবার আমি সারপ্রাইজ দিতে যাচ্ছি রাহুল। আমার ছেলেটার খুশি আমি দ্রুত নিজেই দুই চোখে দেখতে চাচ্ছি। ছেলেটা আমার বড্ড একরোখা গম্ভীর।
হয়তো মুখ ফুটে নিজের পছন্দের কথা বলবে না কোনো দিন, তবে বাবা হিসেবে আমার তো একটা কর্তব্য আছে। বলো, তুমি সব ব্যবস্থা করে ফেলো দ্রুত। ওকে স্যার। রাতের আধার ধীরে ধীরে বাড়ছে। আমন্ত্রিত অতিথিদের অনেকেই তখন অনুষ্ঠান ছেড়ে বাড়ি ফিরেছেন। সবেমাত্রই অনুষ্ঠান শেষ হয়েছে। কজন ছাত্রছাত্রী মিলে স্যারের আদেশে ক্যাম্পাস পরিষ্কার করছিল। ধ্রুব তখন এক প্রকার হাওয়া বলা চলে, কোথায় গেছে কে জানে। অদিতি তখন ভাগে পড়া কাজগুলো শেষ করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাবে অবস্থা। হঠাৎ ওর পেছনে এসে দাঁড়ালেন ধ্রুবর বাবা সৌরভ ইয়ামিন। অদিতির সঙ্গে আলাদা করে দুটো কথা বলবেন ভেবেই সবাই চলে গেলেও এতক্ষণ ধরে বসেছিলেন। ধ্রুবর বাবা ডাকলেন পেছন থেকে, শোনো মেয়ে। অদিতি ব্যাগ গোছাতে গোছাতে পেছনে ফিরে তাকালো। সৌরভকে দেখেই ও রীতিমতো চমকে ওঠে। ব্যাগ ট্যাগ ফেলে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। প্রধান অতিথি স্বয়ং তাকে ডাকছে। অদিতি কিছুটা গুটিয়ে গেল যেন এ কথা চিন্তা করে। ও তখনও ধ্রুবর বাবাকে চিনে না, ও শুধু চিনে সৌরভ ইয়ামিন, যে বিশ্ববিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসেছেন। সৌরভের ডাকে অদিতি সাত পাঁচ চিন্তা করে এগিয়ে গেল, গলার স্বর নিচু করে রেখে বলল, আসসালামু আলাইকুম স্যার। ধ্রুবর বাবা অদিতিকে জহুরি চোখে আগাগোড়া দেখলেন। বাবা হিসেবে ওনার ছেলেকে তো উনি চিনেন। চূড়ান্ত বেয়াদব, উগ্র, বখাটে একটা ছেলে কেমন মেয়েকে ভালোবেসেছে সেটা উনি একবার পরীক্ষা করে দেখে নিচ্ছেন। নীল রঙা শাড়ি পরা মোটামুটি ছিমছাম গড়নের একটা মেয়ে। মুখে আজকালকার যুগের মেয়ে ছেলেদের মতো একগাদা মেকআপ নেই, সামান্য কাজল চোখে, মুখের আদল ভারী মিষ্টি, সরল ভীষণ। এই অনুষ্ঠানে অনেক মেয়ে ছেলে শাড়ি টাইট ফিট করে পরে এসেছিল। আজ কজন কোমর দেখিয়ে নেচেছে ও সবার সামনে, অথচ এই মেয়ের এতটা মার্জিতভাবে শাড়ি পরা ওনাকে ওনার মরহুম স্ত্রীর কথা মনে করিয়ে দিচ্ছে আজ। কারিশমা এভাবে গা ঢেকে কোমরের দিকে শাড়িতে ডজন খানেক সেফটি পিন লাগিয়ে মার্জিতভাবে শাড়ি পরতো। আজ অবধি কেউ বলতে পারেনি কারিশমার গায়ের বাঁক কেমন ছিল, এতটাই মার্জিত ছিল সে। এই মেয়েটাও তেমনি অত্যন্ত মার্জিত। আজকাল ঢাকা শহরে কিছু বকে যাওয়া মেয়ের ন্যায় নয়। ব্যাস, সৌরভের বাবা মনটা অদিতিকে দেখে ভীষণ তুষ্ট হলো। সম্ভবত ছেলের বউ হিসেবে অদিতির মধ্যে নিজের স্ত্রীর গুণগুলো উনি দেখেছেন। সৌরভ কণ্ঠে মায়া ঢেলে বললেন, কেমন আছো তুমি মা? অদিতি অবাক। উনি অদিতির ভালো মন্দ কেন জিজ্ঞাসা করছেন? তবুও সম্মান রক্ষার্থে অদিতি জবাব দিল, জি ভালো স্যার, আপনি? সৌরভ যার পণ্যায় খুশি হলেন অদিতির আলাপে। হাসি হাসি মুখে জবাব দিলেন, ভালো আছি মা। তোমার বাড়ি কোথায়? অদিতি তখনও অবাক ও জবাব দিল, লক্ষ্মীপুর। সৌরভ চমকে উঠলেন, জিজ্ঞাসা করলেন, লক্ষ্মীপুরের কোথায়? অদিতি জবাব দিল, ইসলামপুর স্যার। সৌরভ হুট করে কিছু যেন মনে পড়ে গেল। উনি বিস্মিত হয়ে বললেন, আরে, ওখানে তো আমি গেছিলাম একদিন আমার জোয়ান বয়সে বন্ধু বান্ধব নিয়ে। আমার এক প্রজেক্টের কাজ ছিল তোমাদের গ্রামে। গ্রামটা অনেক সুন্দর ছিল, আমার ভীষণ এনজয় করছিলাম। অদিতি অবাক হয়েছে বটে, দুনিয়াটা আসলেই গোল। ও ভদ্রতার খাতিরে বলল, আরেকবার ওইদিকে গেলে না আমাদের বাড়িতে যাবেন স্যার। সৌরভ যেন হাতে চাঁদ পেলেন, খুশিতে গমগম করে উঠে বললেন, হ্যাঁ অবশ্যই। তোমার বাবার নাম, বাড়ির ঠিকানা দিও। আমি ওদিকে বেড়াতে গেলে তোমাদের বাড়িতে ঘুরতে আসতে চাই। পুরোনো দিনটা আবার ফিরে পেতে কার না ভালো লাগবে। অদিতি এবার কিছুটা হীনমন্যতায় ভুগতে লাগলো। ওদের ওই অত ছোট বাড়িতে এত বড় গণ্যমান্য মানুষ যাবেন। ওদের বাড়িতে গেলে ওরা তো সেইভাবে ওনার খেয়ালই রাখতে পারবে না। অদিতি কিছুটা দোনমনো করতে লাগলো। হঠাৎ কোথা থেকে ধ্রুব বড় বড় পা ফেলে এগিয়ে এলো ওদের দিকে। সৌরভ আগবাড়ি অদিতিকে কিছু বলতে যাবেন, ধ্রুব তখন ওদের সামনে দাঁড়ালো এসে। ওর শ্বাস প্রশ্বাস অশান্ত, চোখ দুটো মারাত্মক লাল। অদিতি সৌরভের দিকে চেয়ে যেন ফুঁসছে। ওদের কাছে এসে শুরুতেই অদিতিকে দিল এক রাম ধমক। অদিতি, জাস্ট লিভ। হঠাৎ ধ্রুবর এত বড় ধমক খেয়ে অদিতি রীতিমতো চমকে উঠে তাকালো ওই গুরুগম্ভীর একরোখা রাগান্বিত ধ্রুবর মুখের দিকে। সৌরভ নিজেই অবাক। ধ্রুব পারে না এক্ষুনি অদিতিকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে। অদিতি অবাক হয়ে সৌরভের দিকে একবার চেয়ে আবারও ধ্রুবর দিকে তাকালো, বলতে চাইলো যেন কিছু। আপনি? উনি এসেছেন? অদিতিকে কিছুই বলতে দেওয়া হলো না। ধ্রুব চোখ বুজে রেখে বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে নিজেকে শান্ত করার খুব চেষ্টা চালালো। পরপর চাপা স্বরে রাগী কণ্ঠে এটুকু বলল, আই সেড লিভ রাইট নাও। ধ্রুবর এমন অদ্ভুত ব্যবহারগুলো অদিতির কাছে সম্পূর্ণ নতুন। ধ্রুব ওর মতো স্বল্প পরিচিত এক মেয়ের সঙ্গে এভাবে কথা বলছে ভাবতেই অবাক হচ্ছে অদিতি। অদিতি অপমানিত ভঙ্গিতে সৌরভের দিকে তাকালো। ভদ্রলোকের মুখটা শুকনা লাগছে, ভয়ঙ্কর অপমানিত বোধ করছেন যেন। অদিতি বুঝল না ধ্রুব হঠাৎ এমন করে রেগে গেল কেন। তবে একজন গণ্যমান্য অতিথিকে অপমান করছে। অদিতি ধ্রুবর রক্তচক্ষু দেখে কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না। সৌরভকে আস্তে করে সালাম করে চলে এলো সেখান থেকে।
ও যেতে ধ্রুব এবার লাল চোখ নিয়ে দৃষ্টি ফেলল সৌরভের দিকে। ধ্রুব যেন নিজের মাঝেই নেই, কিছু একটা হারিয়ে ফেলার ভয়ে নিদারুণভাবে জর্জরিত। সৌরভ ছেলের কাজে কিছুটা বিরক্ত হয়ে বললেন। আমার কথা বলছিলাম। ধ্রুব হাসলো অতিষ্ঠ ভঙ্গিতে, কোমরে এক হাত রেখে আরেক হাতে বাম চোখ ডলে আবার সৌরভের দিকে তাকালো, তারপর তাচ্ছিল্য নিয়ে বলল, কথা বলেছিলেন অদিতির সঙ্গে? কেন হঠাৎ ওর সঙ্গে কি আপনার পছন্দ হয়েছে? ওকে বিয়ে করতে চাইছেন? সৌরভ নিজের ঔরসজাত সন্তানের মুখে এমন সস্তা ছোটলোকি কথা শুনে ভয়ঙ্কর লজ্জায় পড়ে গেলেন। ছেলের মুখে ছেলের বউ নিয়ে এমন কথায় তার কান থেকে ধোঁয়া বেরোতে লাগলো। উনি এত বড় কথা সহ্য করতে পারলেন না, আঙ্গুল উঁচিয়ে শাসিয়ে উঠলেন ছেলেকে। ভদ্রভাবে কথা বলো ধ্রুব, ও আমার মেয়ের বয়সী। ধ্রুব হাসে, ভ্রু বাঁকিয়ে নিজস্ব ভঙ্গিমায় বলে, মিস তৃণা তো আমার জানা মতে তোমার মেয়ের বয়সী ছিল, রাইট? ওকে বিয়ে করতে পারলে অদিতি কেন নয়? সৌরভ চোখ রাঙালেন, বললেন, ট্রিনা মোটেও আমার মেয়ের বয়সী ছিল না। ও আমার এজ গ্যাপ সবচেয়ে 13 বছরের, যেখানে তোমার আপন মায়ের সঙ্গে আমার বয়সের গ্যাপ ছিল 10 বছর। রাগে বিবেক হারিয়ে ফেলো না ধ্রুব। ও ওপস, ভুল হয়ে গেল। ধ্রুব হাসে, যেন মশকরা করছেন সৌরভর সঙ্গে। সৌরভ নিজের রাগ সামলালেন। ছেলের এমন উশৃঙ্খল আচরণের জন্য যদি কেউ সবচেয়ে বেশি দায়ী হয় তবে সেটা উনি নিজে। কথাটা আর কেউ না জানুক, উনি তো জানেন। তাই উনি ধীর গলায় ছেলের ভুল বোঝাটা শুধরে দিতে চাইলেন, বললেন, তোমার জন্য অদিতি বাড়িতে আমি বিয়ের প্রস্তাব নিয়ে যেতে চাচ্ছিলাম ধ্রুব। ধ্রুব হতভম্ব হয়ে তাকালো সৌরভের দিকে, চূড়ান্ত অবাক হয়ে বলল, তোমাকে কোন ব্লাডি রাস্কেল বলেছে আমি অদিতিকে বিয়ে করতে চাই? সৌরভ বললেন, বাবা হয়ে আমি তোমার চোখ দুটো আমার চেনা আছে। বাবা হও? ওহ গড! ধ্রুব আবারও কপাল চুলকে অতিষ্ঠভাবে হাসে, তারপর বহু কষ্টে হাসি থামিয়ে বলে বসল, বাবা যদি হতে তাহলে আমার মা অসুস্থ থাকা অবস্থায় পড়ে গিয়ে করে বেরোতে না। আমার মা ক্যান্সারে বিছনায় শুয়ে কাতরাচ্ছিল, আর তুমি তার ওই নাজুক অবস্থায় ঘরের বাইরে মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছিলে। সৌরভ হতভম্ব। ছেলের এহেন বিশ্বাসে তিনি বিস্ময় নিয়ে বললেন, আমি পরকীয়া করিনি। ট্রিনার সঙ্গে আমার দেখা হওয়ার অনেক আগেই হলেই আমি তোমার মায়ের মারা যাওয়ার পর ওকে ভালোবেসেছি। ও কখনোই তোমার মা জীবিত থাকা অবস্থায় আমাদের দুজনের মাঝে আসেনি। ধ্রুব হাসলো, টিটকারি করে বলল, ও তাই তো, মা আমারও 2 মাস পরেই আমার ঘরে সদমা এমনি এমনি এসেছিল, রাইট? সৌরভের রাগ লাগছে, তবুও আজ সব বলা দরকার এই ভেবে বললেন, বিয়েটা আমি তোমার জন্যই করেছি, তুমি সেটা ভালো করেই জানো ধ্রুব। আমাদের ঘরটা নারীবিহীন উচ্ছন্নে চলে যাচ্ছিল, তুমি বিপদে চলে যাচ্ছিলে, তাই আমি আমাদের সবার কথা ভেবেই। ধ্রুব সৌরভের দিকে চেয়ে চেঁচিয়ে ওঠে এবার, না, তুমি শুধু স্বার্থপরের মতো নিজে চিন্তা করে গিয়েছিলে। আমাকে এখানে খবরদার টানবে না, আমার ভালো তুমি কোনোদিনও চাওনি। সবার মধ্যে এভাবে চিৎকার করে কথা বলায় সৌরভ লজ্জায় আশেপাশে তাকালেন, কেউ নেই এদিকে। তবুও তিনি আর ভরা মজলিসে অপমানিত হতে চাইলেন না। এখন ধ্রুব অন্ধভাবে ওনার প্রতি রেগে আছে। যেই রাগ শুরু হয়েছিল ধ্রুব যখন 10 বছর বয়স, আজ ধ্রুব 25 বছরের ছেলে। এতটা বছর সে অনেক যত্ন নিয়ে বাবার প্রতি রাগ অভিযোগগুলো পুষেছে। এত সহজে এগুলা মিটবে না। ওকে এখন কিছু বোঝানো মানে শুধু শুধু সময় নষ্ট করা। পাশ থেকে স্যারকে চুপ দেখে সেক্রেটারি রাহুল নিচু গলায় ধ্রুবকে বলল, তোমার বাবা চাইছেন তুমি তোমার পছন্দের মানুষকে বিয়ে করে সুখে থাকো, তাই তিনি বলছিলেন। ধ্রুব বাকিটা শুনল না, চেঁচিয়ে উঠল আবারও, ও গড প্লিজ, দয়া করে আমার লাইফে দখল দেওয়া বন্ধ করো সবাই। আমি কাকে বিয়ে করবো এটা আমি জানি। আমি চেয়েছি তোমায় ফালতু এই সাহায্যগুলো, তোমরা আবার আমার লাইফে এলোমেলো করে দিতে উঠে পড়ে লেগেছো, যেখানে আমি মাত্র মাথাটা উঁচু করা শিখছি। ধ্রুবর সামনে সৌরভ ইয়ামিন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। ছেলের এই চূড়ান্ত বেয়াদবিগুলো তার হজম হচ্ছে না। সৌরভ বহু কষ্টে নিচু আওয়াজে বললেন, আমি ভেবেছি যদি আরেকবার তোমার লাইফটা গুছিয়ে। আমি বলেছি? ধ্রুব আবারও চেঁচালো। সৌরভ কথার খেই হারিয়ে ফেললেন। পাশ থেকে রাহুল নম্র কণ্ঠে ভয় নিয়ে ধ্রুবর কাঁধে হাত রাখলো, বলল, ধ্রুব আস্তে কথা বলো প্লিজ, তোমার বাবার হাই প্রেশার আছে। ধ্রুব শুনে চোখ বুজে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। নিজেকে রাগ কন্ট্রোল করে একটা সময় নিজেকে শান্ত করে চাপা স্বরে লাল চোখ নিয়ে বলল, আমি আমার বিয়েতে তোমায় কখনো বলবোই না, চিন্তা নেই। বিয়ে যেদিন করতে ইচ্ছে হবে না, জাস্ট কাজে অফিসে গিয়ে কাজ সেরে বউ নিয়ে চলে আসবো। তোমার লোক দেখানোর দায়িত্বগুলো আমার দরকার কখনোই ছিল না, ভবিষ্যতে হবে না।
সৌরভ মাথা তুলে ছেলের দিকে তাকালেন। বুকটা আবার ভারী হচ্ছে তার, বুকের ব্যথা ক্রমশ বেড়ে যাচ্ছে। ধ্রুব হয়তো চিন্তাও করেনি এই কথাগুলো একটা বাবার জন্য কতটা পীড়াদায়ক। বাবা হিসেবে একজন পুরুষকে ব্যর্থ অনুভব করিয়ে ফেলতে পারে মুহূর্তেই। ধ্রুব কথাটা বলে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, বড় বড় পা ফেলে বাইকের দিকে এগিয়ে গেল। সৌরভ বুকে হাত দিয়ে পাশে থাকা চেয়ারে ধপ করে বসে পড়লেন। রাহুল দ্রুত ব্যাগ থেকে ইনহেলার আর প্রেশারের ওষুধ বের করে দিল ওনাকে। সৌরভ সেগুলো ধরলই না, ছেলের যাওয়ার দিকে টলমল চোখে চেয়ে থাকলেন। ধ্রুব মারাত্মক স্পিডে বাইক চালাচ্ছিল, ওর হাত আজ কাঁপছে রীতিমতো, শরীর হেলে পড়তে চাইছে, তবুও স্পিড কমাচ্ছে না। আজ এই রাস্তায় মরে পড়ে থাকলেও ধ্রুবর আফসোস হবে না। শালা জিন্দেগির প্রতি ঘেন্না ধরে গেছে রীতিমতো, একটা তামাশা চলছে ওর লাইফে। ধ্রুব ও বারবার গাড়িগুলো ওভারটেক করছিল, যেন আজ কোনো রকমে মরে যেতে পারলেই ওর তৃপ্তি। ধ্রুবর ফোন পকেটে বারবার বাজছে, কয়েকবার বেজে ফোন কাটলো। ধ্রুব ফোন রিসিভ করলো না, ওর চোখ দুটো ঢুলছে, যেন লুটিয়ে পড়বে এক্ষুনি। হয়তো পুরনো মেন্টাল ট্রমাটা আবারও হানা দিতে চাইছে। বারবার ফোন বাজছিল, তাই একসময় অতিষ্ঠ হয়ে বাইকের স্পিড কমিয়ে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে তানিয়া গলার আওয়াজ শুনতে পেল, কাঁদতে কাঁদতে বলছে, ধ্রুব ভাই, অদিতি। গাড়ির শাঁসা আওয়াজে ধ্রুব কিছুই শুনতে পাচ্ছে না। তানিয়ার কাছে ওর নাম্বার দেওয়া ছিল, যেন অদিতির খোঁজ নিতে পারে। তানিয়ার সাহস হবে না বিনা কারণে ধ্রুবকে কল দেওয়ার। অদিতির হয়তো কিছু প্রয়োজন, তাই ধ্রুব বাইক এক পাশে সাইড করলো, কানে ফোন চেপে জিজ্ঞাসা করলো, শুনতে পাইনি আমি, এখন বলো। তানিয়া হাঁপাচ্ছে, ও কান্না আটকে অশান্ত শ্বাস ফেলতে ফেলতে বলল, ভাই, অদিতিকে পাওয়া যাচ্ছে না 2 ঘন্টা ধরে। হঠাৎ ধ্রুবর বুক কেঁপে উঠল, যেন এমনিতেই অ্যাংজাইটি অ্যাটাকের মতো হচ্ছিল, তার উপর এই খবর। ধ্রুব মনের মধ্যে নেগেটিভ কিছু ভাবতে চাইছে না, শান্ত থাকার চেষ্টা করে বলল, হোস্টেলে ফিরে নিও। না ভাইয়া, ও হোস্টেলে নেই। আশেপাশের জায়গাগুলো খোঁজা হয়েছে, কোথাও নেই। ধ্রুব অবিশ্বাস নিয়ে বলল, অদিতি ছেলেদের সঙ্গে? কে দেখেছে ওটা? ভাইয়া, আমাদের ক্লাসমেট কজন, আমরাও বিশ্বাস করতে পারছি না এটা। তানিয়া থামলো এবার। ধ্রুব চোখ বন্ধ করে কিছু একটা ভাবার চেষ্টা করলো। ওর মন এবার কু ডাকতে শুরু করেছে, আবারও মনের মধ্যে কিছু একটা হারিয়ে ফেলার শূন্যতা অনুভব করছে, যেমনটা অনুভব করতো ওর মা মারা যাবার পরে। ধ্রুবর বুক ধুকপুক করছে, ও অতিষ্ঠ ভঙ্গিতে নিজের বুকের বাঁ পাশটা কুর্তার উপর খামচে ধরল। ধ্রুবর অস্থিরতা বাড়ছে, বহু কষ্টে উচ্চারণ করলো কটা কথা। ওহো, হোস্টেলে সিসিটিভি ফুটেজ চেক করে তানিয়া, আমি আসছি। ধ্রুব বাকি কথা শোনার আগে এক মুহূর্তের মধ্যেই বাইক একটানে ঘুরিয়ে ফেললো ভার্সিটির দিকে, তারপর বাড়িয়ে দিল বাইকের স্পিড। আশেপাশের গাড়ি, বাইক, সিএনজি চলছে। একটা বাইকের এত স্পিড দেখে সবাই বারবার তাকাচ্ছিল ধ্রুবর দিকে। ধ্রুব এসবে পরোয়া নেই, ওর ঘাম হচ্ছে ভীষণ। ও এক হাতের পিঠে কপালের ঘাম মুছে স্পিড বাড়াচ্ছে ক্রমশ। ওর বুক ধুকপুক করছে ভীষণ, যেন অদিতির কাছে উড়ে পৌঁছে গেলেই ওর শান্তি। মায়ের পর আর কাউকে হারিয়ে ফেলার শক্তি সম্ভবত ওর আর নেই। ধ্রুবর বুক ব্যথা করছে, ক্রমশ অসুস্থ হয়ে যাচ্ছে, ও মাথা ফেটে যাচ্ছে, আগের রোগের সিমটম দেখা যাচ্ছে। ধ্রুব ঢোক গিলল, বিড়বিড় করে নিজের বুকের বাঁ পাশে চাপড় দিতে দিতে বলল, ও ঠিক আছে, সেভ আছে, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। এসবের মধ্যে হঠাৎ করে ধ্রুব উপলব্ধি করলো ওর নিজের জীবনের থেকেও এখন ইম্পর্টেন্ট কেউ আছে ওর জীবনে, যে হারিয়ে গেলে, যার গায়ে সামান্য আঁচল লাগলে ধ্রুব ইয়ামিন পাগল টাগল হয়ে যায়। সেই মেয়েটা এখন নিখোঁজ, তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে ও। একটা আয়োজিত জমকালো রাত অদিতি হারিয়ে যাওয়ার খবরে যেন মুষড়ে পড়ল। রাতের অন্ধকার বাড়ছিল ক্রমশ, সেই সঙ্গে বাড়ছে ধ্রুবর বুকের ব্যথাগুলো। ওই ব্যথাগুলো ধ্রুবকে উন্মাদ করে দিচ্ছে। ধ্রুব আজ যেন নিজের মধ্যেই নেই। কোনো রকম নিজের মানসিক অসুস্থতাকে ঠেলে এড়িয়ে ধ্রুব বাইক নিয়ে পৌঁছালো হোস্টেল বিল্ডিংয়ে। অফিস রুমের সামনে যেতেই দেখে রুমের সামনে অদিতি, ডিপার্টমেন্টের অনেকেই জড়ো হয়ে আছে। অফিস ম্যানেজার হাঁকডাক ছেড়ে সবাইকে সামলানোর চেষ্টা করছে, কিছু থেকে বাকি সবাইকে চলে যাওয়ার জন্য বারবার বলছে। ধ্রুব বাইকের চাবি পকেটে ঢুকাতে ঢুকাতে অধৈর্য ভঙ্গিতে বড় বড় পা ফেলে অফিস রুমে ঢুকে গেল। ধ্রুবকে দেখেই ওরা কম্পিউটারের সামনে থেকে সরে দাঁড়ালো। ধ্রুব ধপ করে কম্পিউটারের সামনে চেয়ারে বসে গেল। পুরো হোস্টেলের গত 2 ঘন্টার সিসিটিভি ফুটেজ উম্মাদের ন্যায় চেক করে যেতে লাগলো একের পর এক। পাশ থেকে ইমন ধ্রুবকে এভাবে মাউস কিবোর্ড চাপতে দেখে কাচুমাচু ভঙ্গিতে বলল, সিসিটিভি ফুটেজে কিছুই নেই ধ্রুব, আমরা খুঁজেছি। ধ্রুব চোখ বুজে শ্বাস ছাড়ল, তবুও হাল ছাড়ল না, আবারও লেগে গেল চেক করতে। ওর হাতের ভেন্সগুলো যেন এখন আরো বেশি ফুলে উঠেছে। ফোল্ড করা কুর্তার হাতার দিকটা নীল নীল ভেন্সে আরো আকর্ষণীয় হয়ে যাচ্ছে। কিন্তু ইমন সেগুলো দেখে চমকে উঠল। ধ্রুব কি আবার অসুস্থ হয়ে যাচ্ছে? ওর মেন্টাল ট্রমা এলে ভেন্স ফুলে যায়, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ারও রেকর্ড আছে। ইমন ধ্রুবর দিকে তাকিয়ে রইল। এখন ধ্রুবকে কিছুই বলা যাবে না, এই মুহূর্তেও বন্ধু দেখবে না। পাশ থেকে তানিয়া বলল, ভাইয়া,
আমরা সব জায়গায় খুঁজে ফেলেছি, অদিতিকে দেখা যায়নি হোস্টেলের আশেপাশে। কিছু খুঁজে না পেয়ে ধ্রুব এবার হার মানল। কম্পিউটারের কিবোর্ড ছেড়ে দিয়ে দু হাতে মুখ ডলে মুখে হাত চেপে বসে রইল কিছুক্ষণ, যেন কিছু একটা ভাবছে সে। অদিতি, ধ্রুবর বাবা, রাজনীতি, এই ব্যাপারগুলো মেলানোর চেষ্টা করছে ও। তারপর একদম হঠাৎ ধ্রুব চেয়ার থেকে উঠে পড়ল। বাকিরা তখনও অবাক চোখে এক উন্মাদ প্রেমিককে দেখে যাচ্ছিল। ধ্রুব অফিস রুমের বাইরে গিয়ে সবার দিকে তাকালো, সবাইকে জহুরি চোখে দেখলো কারো মুখের এক্সপ্রেশন কেমন, সবাইকে চিন্তিত দেখাচ্ছে। ধ্রুব তাই ওদেরকে সন্দেহ করলো না, বরং কথা তুলল, গমগমে স্বরে বলল, অদিতিকে কেউ দেখেছো? কেউ দেখে দেখলে কোথায় আর কখন দেখেছিলে? মনে পড়েছে কিছু? পাশ থেকে এক ছেলে ক্লাসমেট কিছুটা উঁচু কণ্ঠে বলল, ভাই আমি দেখেছিলাম ভার্সিটির গেটের সামনে ওকে দেখা গেছিল লাস্ট বার কতগুলো ছেলেদের সাথে। ধ্রুব থামলো, জিজ্ঞাসা করলো, ছেলেগুলোকে চেনো? ছেলেটা উত্তর দিল, মনে হয় না আমাদের ভার্সিটির কেউ, বাইরের কেউ লাগিয়েছিল। ধ্রুব চোখ বুজে কিছু একটা ভাবার চেষ্টা করে, তারপর হুট করে কি মনে করে ছুট লাগালো সামনের দিকে। পেছনে ইমন দৌড়ে আসছে। ধ্রুব ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে পড়ল। দারোয়ান তখন নাক ডেকে ঘুমাচ্ছিল। ধ্রুবর সামনে দাঁড়িয়ে অপেক্ষা করলো না, আর তাকে না জাগিয়ে পকেট থেকে গেটের চাবি বের করে গেট খুলে ফেললো। ইমন ধ্রুবর কাণ্ড আর দারোয়ানকে এখনো মরার মতো ঘুমোতো দেখে ওর হাসি পেয়ে গেল। তবে ওর হাসি ঠোঁটে আসছে না, ধ্রুবর অতিরিক্ত উন্মাদনা দেখে। ধ্রুব অফিস রুমের দিকে যেতে যেতে ইমনকে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।